খাদিজা মানা করে দেয়। জগের পানি ফুরিয়ে গেলে বাইরে পানি আনতে যায়। শতক মৈত্রী পাশাপাশি বসেছে। মৈত্রীর পাশে জ্যোতি ও শতকের পাশে হাবিবুর রহমান। ছোট আরছু বাবার কোলে বসে বাবার হাতে খাচ্ছে। মৈত্রী প্লেটে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। তার কেমন যেন লজ্জা লাগছে। শুধু লজ্জা না, অনেকটাই লজ্জা। একটু আগে পর্যন্ত সে কারো মেয়ে, কারো বোন ছিল, আর একটু আগে শরীয়ত মোতাবেক কবুল বলে সে কারো বধূও হয়ে গেল। আচ্ছা, বিয়ে হয়ে গেলে কি মেয়েদের জীবনে অনেক পরিবর্তন আসে? আসেই তো। নিজের বাড়ি নিজের ঘর ছেড়ে পরের বাড়ি পরের ছেলের সাথে আজীবন থাকতে হয়। যে উঠোনে আছাড় খেয়ে খেয়ে বড় হয়েছে সেই উঠোনেই 2 দিনের অতিথি হয়ে আসতে হয়। বিয়ের আগে রান্নাঘরে না যাওয়া মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়ির সকলের জন্য রান্না করে। নিজের গোসলের কাপড় মাকে দিয়ে ধোয়ানো মেয়েও জামাই শাশুড়ি ননদের কাপড় কাছে। বিয়ে মানেই হয়তো পরিবর্তন। আচ্ছা, তার জীবনও কি পরিবর্তন হতে চলেছে? মৈত্রী মাথা তুলে বাবার দিকে চাইলো। কি সুন্দর করে আরুকে খাইয়ে দিচ্ছে। তাকেও তো আজ দুপুরে খাইয়ে দিয়েছিল। আচ্ছা, বিয়ের পর কি আব্বা আর নিজের হাতে খাইয়ে দিবে না? দিবে না কেন? অবশ্যই দিবে। বাবা মার কাছে সন্তান তো কখনো পর হয় না। শতক খেয়াল করলো মৈত্রী খাচ্ছে না, প্লেটে আঙ্গুল নাড়াচাড়া করছে শুধু। শতক ধীমে আওয়াজে ফিসফিসিয়ে বলল, খাচ্ছিস না কেন? মৈত্রী কিছু বলল না। শতকের সাথে তার কথা বলতে ইচ্ছে করছে না। লোকটাকে অসহ্য লাগছে কেমন যেন। আচ্ছা, এমন কেন হচ্ছে? খাদিজা পানির জগ এনে মাটিতে রাখলো। সকলের পাতে নজর দিল, কারো কিছু লাগবে কিনা। দেখলেন মৈত্রীর পাত এখনো তেমনই আছে, কিছুই মিঠু, হয়নি। খাচ্ছিস না কেন? কিছু নিবি? হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশিদের জন্য এবং ইন্ডিয়াদের জন্য আপনার হলো নতুন একটি অ্যাপ নিয়ে চলে আসলাম, যে অ্যাপটির নাম হলো পিকেলাম। তো এই অ্যাপসটি মূলত ওপেন করতে হবে কীভাবে দেখাই দিই। এখানে দেখুন, প্রথমে হলো এরকম একটা আসবে। আসার পরে আপনি নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পর এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, তারপর এখানে পাঠাবেন। এবার একটা কোড আসবে। এবারে আপনি হলো 8 সংখ্যার 2টা পাসওয়ার্ড দিবেন। ওকে, প্লাস এখান থেকে নিবন্ধন করবেন। যেহেতু আমার নিবন্ধন করা আছে, সেক্ষেত্রে আমি শুধু প্রবেশ করব। ওকে এভরিওয়ান, তারপরে এখানে একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার দেখবেন এখানে হলো প্রথম রিচার্জ প্যাকেজ 150 টাকা জমা করলে আপনি পেয়ে যাবেন 100 টাকা বোনাস। তারপরে আপনি এখান থেকে এটা কেটে জমা করতে পারেন। এই যে ডিপোজিট অপশনে গিয়ে এখানে ডিপোজিট করতে পারেন। ওকে, এবার অন পে, বিকাশ পে, রকেট পে, উপায় পে, এভরিথিং সব আছে এখানে, আপনি সব পে করতে পারেন। কিছুই খায়নি। মতিউর রহমান মেয়ের দিকে চাইলো। মৈত্রী তাদের পানে তাকিয়ে আছে পলকহীন। জ্যোতি তাকে আস্তে ধাক্কা দিল। মৈত্রী নজর ফিরিয়ে লোকমা তুলে বলল, খাচ্ছি মা। বলেই মুখে পড়ল। মুখে নিল ঠিক, কিন্তু গলা দিয়ে নামছে না। পানির গ্লাস নিয়ে পানি দিয়ে গিলে খেলো। মতিউর রহমান মেয়ের দিকেই তাকিয়ে। সাদা কালো মিশেলের শাড়িতে একদম বউ বউ লাগছে। ছোটবেলায় ওর মায়ের ওড়না পেঁচিয়ে শাড়ি পরতো না, ঠিক সেরকম। তিনি আরুর মুখে পোলাও দিয়ে আরুকে ওখানেই বসিয়ে উঠে এসে মৈত্রীর পাশে দাঁড়ালো। শতক বড় আপার মনোভাব বুঝতে পেরে সরে বসে তাকে বসার জায়গা দিল। মতিউর সেখানে বসে মৈত্রীর প্লেট টেনে মাংস দিয়ে লোকমা বানিয়ে মৈত্রীর মুখে দিল। মৈত্রী ঝট করে মুখে পুড়ে নিল, যেন কেউ লোকমাটা না নেয়। তার চোখ অশ্রু ভিড় করল। মতিউর রহমান মুচকি হেসে বলল, আম্মা, আপনি আমার কাছে এখনো সেই ছোট্ট মৈত্রী আছেন যে আমি বাজার থেকে আইলে দৌড়ে গ্লাসে পানি এনে দিয়ে বলতেন। মৈত্রী আর নিজেকে সামলাতে পারল না। বাবাকে জড়িয়ে গুনগুনিয়ে কেঁদে উঠল। খাদিজার চোখ পুনরায় ভিজে উঠল। মতিউর রহমান হাসলেন। আম্মা, আপনাকে তো দূরে পাঠাচ্ছি না, যখন খুশি তখন আসতে পারবেন। আর কেউ বাধা দিলে আমায় বলবেন, একটা ধমকে কাঁদিয়ে ছাড়বো। শতকের দিকে আজ চোখে তাকিয়ে বলল। শতক হেসে ফেলল, সাথে একে একে যোগ দিল কবিতা, কথা, সহস্র সকলেই। মৈত্রীর কান্নার মাঝেই হাসি পেল। কথাটা ঠিক বলেছ বাবা। সে বাবার বুক থেকে মুখ তুলে বলল। আব্বা খিদে পাইছে অনেক। মতিউর রহমান হাসল। মেয়েটা খিদে সহ্য করতে পারে না, আর খিদে পেলেই মায়ের কাছে না গিয়ে তার কাছে আসবে। তিনি আর এক লোকমা পুড়ে দিল।
এবার আরো ভ্যা করে কেঁদে দিল। তার কান্না দেখে সবাই হেসে উঠল। খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব হলো বেশ সময়। গল্প গুজবের বিষয় সকলকে মৈত্রীর ও শতকের বিয়ের বিষয়টি সকলকে জানানো। মতিউর রহমান বললেন সকলকে স্বাভাবিকভাবেই জানাবেন, কোরবানির ঈদের পর অনুষ্ঠান করবেন। তিনি জানেন গ্রামবাসীরা অনেক ফুসুর ফুসুর করবে, নানান কথা বানাবেন হয়তো, কিন্তু এখন কিচ্ছু করার নেই, বলুক তারা। অন্যকে নিয়ে মাথা ঘামানোই তাদের কাজ। তবে প্রতিবেশী কখনো কখনো টক্সিক হলেও অনেক সময় বিপদে তারাই আগে এগিয়ে আসে। মৈত্রী বিদায় নিল, তবে এই বিদায়ে কোনো কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল না। মতিউর রহমান কাঁধ ছড়িয়ে মৈত্রীকে নিয়ে গেল মেয়ের নতুন সংসারে। হাসি মুখে মৈত্রীও বাবার পায়ে পাল মিলিয়ে চলল। আর বেচারা শতক পিছন পিছন এলো। ভেবেছিল মৈত্রী কাঁদবে হাউমাউ করে, যেতে চাইবে না সহজে, তখন সে কোলে করে নিয়ে যাবে তার নববধূকে। কিন্তু সে আশায় গুড়ে বালি। সে গোমরাহ মুখে রইল। সহস্র ভাইকে টিপ্পনি কেটে পড়ল, ভাই এটা একদম ঠিক করিস নি। আমার মতো নিরীহ ছেলের কাছ থেকে সব লুকিয়ে গেলি। দেখিস বছর না যেতেই তোদের মধ্যে থার্ড পার্সন আসবে। শতক ভ্রু নাড়ালো। সহস্র ভেংচি কেটে দুই হাত মেলে ছোট বাচ্চা কোলে নেওয়ার ভঙ্গিমা করে ওয়া ওয়া শব্দ করলো। শতক ভাইয়ের পিঠে কিল বসালো আস্তে। সহস্র পিঠ টলতে টলতে পড়ল, বউ জামাই দুইটাই হারামি, আমায় অবলা পেয়ে শুধু গায়ের জোর দেখায়। কালই হোস্টেলে চলে যাব। মতিউর রহমান পিছনে তাকিয়ে বলল। ছোট আব্বা কি হয়েছে? সহস্র বলল, হবে কিভাবে? এখনো তো বিয়েই করাচ্ছ না আমার। সবার বিয়া হইল, শুধু আমিই সিঙ্গেল। মৈত্রী হেসে ফেলল, সাথে মতিউর রহমানও। কবিতা বলল, বিয়ে করে বউরে কি খাবি? সহস্র বলল, আমার ভাগেরটা ভাগ করে খাওয়াবো। সফিউর বলল। বাবা আগে বড় হ, তারপর বিয়ে করব। সহস্র বাবাকে দেখে চুপ করে রইল। সুলতানা আগে ঘরে গিয়ে মিষ্টি এনে সবাইকে মিষ্টিমুখ করিয়ে ঘরে তুলল। মতিউর রহমান মেয়েকে সোফায় বসিয়ে মাথায় চুমু খেয়ে বেরিয়ে গেল। তার চোখ ভিজে উঠছে বারবার। মৈত্রীকে শতকের ঘরে নিয়ে যাওয়া হয়েছে। কোনো বাসর সাজানো হয়নি মানুষ ও সময়ের অভাবে। মৈত্রী ঘরটাতে চোখ বুলাতে লাগলো। এই ঘর তার চেনা, ছোটবেলা থেকে কত এসেছে এই ঘরে। রাত 11টা পেরিয়েছে, বেশ সময় হলো। শতক এতক্ষণ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। কিভাবে যাবে নিজের রুমে বসে বসে ভাবছে, আশ্চর্য কেউ তাকে ঘরে যেতে বলছে না কেন। আচ্ছা সে কি নিজে নিজেই চলে যাবে? বাবা মা যদি নির্লজ্জ ভাবলে ভাবুক, সে আর বসে থাকতে পারছে না। ঘরে নতুন বউ রেখে এভাবে বসে টিভি দেখা যায় নাকি? মা বাবাও ঘুমোতে যাচ্ছে না কেন? এই সহস্র কথা কবিতাকেও দেখা যাচ্ছে না। সে উঠবে এমন সময় সুলতানা বলল, তুই ঘরে যা, অনেক রাত হয়েছে। শতক মনে মনে ঢের খুশি হলো, কিন্তু প্রকাশ করলো না। স্বাভাবিকভাবে উঠে রুমের দিকে গেল। দেখলো তার রুমের দরজাটা বন্ধ। শতক কড়া নাড়ল। কথা দরজা খুলে বেরিয়ে আসে। শতককে দেখে হেসে বলে, তুমি শিক্ষক মানুষ, ন্যায় নীতি অধিকার হক ভালোই জানো। এবার আমাদের হকটা দিয়ে দাও তো ঝটপট। তোমার পার্বতী তোমার অপেক্ষায়। বলে হেসে উঠল। শতক আশেপাশে তাকিয়ে সহস্র ও কবিতাকে খুঁজল, পেল না। কথা বুঝে বলল, সহস্র, কবিতা তোমার ঘরে আছে, দিলেই বের হবে, এর আগে না। এখন দাও তো। বলেই হাত পাতল। শতক 4000 টাকা কথার হাতে দিয়ে বলল, 1000 তোমার, 1000 সহস্র, 1000 কবিতারও, এই 1000 জ্যোতির। পেয়েছো, এখন ওদের বের করো। কথা খুশি হলো। তারা ভাবেনি এত টাকা পাবে। তারা সর্বোচ্চ 2000 ভেবেছিল, কিন্তু এ তো ডাবল। সহস্র ও কবিতা বেরিয়ে এলো। সহস্র 4000 টাকা দেখে দাঁত বের করে হেসে বলল, বাহ, বিয়ে করে উন্নতি হয়েছে তোর ভাই, থ্যাংক ইউ। আর শোন, অল দ্য বেস্ট। হ্যাঁ, দেখিস পেতনিটা যেন আবার ঘাড় না মটকায়। বলেই তার ভাগের টাকা নিয়ে হাই তুলতে তুলতে চলে গেল। প্যাকিং করতে হবে কালই, ফিরতে হবে যে তাকে হলে। কবিতাও কথাও চলে যাচ্ছিল। শতক কথাকে ডেকে বলল, কথা কাটার দিকে পা বাড়াতে চাইছো? সাবধান, কাটা না ক্ষতবিক্ষত করে। কথা হাসলো। শতক ভাই, কাটা পেরিয়ে গোলাপ তো পেতে পারি, তাই না?
যদি না পাও? আগেই হার মেনে নিব বলছো? শতক হেসে বলল। পড়াশোনায় মনোযোগী হও। কথা দাঁড়ালো না। শতক চিন্তিত ভঙ্গিতে রুমে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর সামনে তাকিয়ে তার চিন্তা নিমেষেই দূর হলো। চোখে মুখে ভিড় করলো এক রাশ মুগ্ধতা। মৈত্রী দাঁড়িয়ে সামনে। সাদা কালো মিশেলের শাড়ি ফর্সা শরীরে ফুটে উঠেছে। চোখে মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। কালো কুচকুচে মোটা ভ্রু যুগল, ঘন কালো বড় চোখের পাপড়ি, কালো চোখের মণি, সরু নাকে ছোট্ট নাকফুল, গোলাপি ওষ্ঠাধর, সব মিলিয়ে চোখ ফেরানো দায়। আচ্ছা, বিয়ে হলে কি মেয়েদের সৌন্দর্য বাড়ে? মৈত্রীও তো সুন্দর হয়েছে, এর আগে তো এত সুন্দর ছিল না বোধহয়, কি জানি। শতক হন্তদন্ত পায়ে এগিয়ে গেল। মৈত্রীর খুব কাছে গিয়ে মন ভরে দেখতে লাগলো। তারই শক্ত করে জড়িয়ে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। মৈত্রী ছাড়ানোর চেষ্টা করলো, শতক ছাড়ল না, বরং বাঁধন শক্ত করে হালকা ঝুঁকে মৈত্রীর গালের সাথে গাল ঘষল। মৈত্রী মুখ কুঁচকে নিল, গালটা জ্বলে গেল বোধহয়। শতক গালের ঠোঁট দাবিয়ে বেশ সময় নিয়ে চুমু খেলো। মৈত্রীর বক্ষস্থলে কেঁপে উঠল, হাত পা কেমন ঝিমিয়ে যাচ্ছে, শক্তি ফুরিয়ে যাচ্ছে। মৈত্রী তবুও শতকের বুকে হাত ঠেকিয়ে সরানোর চেষ্টা করলো। তাকিয়ে দেখল মৈত্রীর মুখশ্রীর দিকে। কপালে চুমু খেলো, চোখের চুমু খেলো, চোখের পাতায়, নাকের ডগায়, গালে, থুতনিতে, সারা মুখ জুড়ে, গলায়, ঘাড়ে, আর বিড়বিড় করে বলছে, ভালোবাসি মিঠু, খুব ভালোবাসি। মৈত্রী ছটফট করছে, মনে হচ্ছে কেউ তার শক্তি শুষে নিচ্ছে। শতককে হাত দিয়ে পুনরায় সরিয়ে দিতে নিলেই শতক তার থুতনিতে কামড় বসায় মৃদুভাবে, তারপর সেখানে চুমুতে ভরিয়ে তোলে। মৈত্রীর শরীর ছেড়ে দেয় শতকের উপর। শতক আগলে নেয় তার নববধূকে, পরম আবেশে নিজের শক্ত ওষ্ঠাধর দ্বারা আঁকড়ে ধরে নরম একজোড়া ওষ্ঠাধর। মৈত্রী মনে হয় শখ খেলো, খামচে ধরল শতকের ঘাড়। শতক যেন হারিয়ে গেল স্বর্গীয় অনুভূতিতে। নিবিড়ভাবে জড়িয়ে তীব্র আশ্লেষে প্রিয়তমা নববধূর ঠোঁটের ভাঁজে অমৃত সুধা পানের মাঝে হারিয়ে গেল। মৈত্রী শক্তিহীন, অসাড় হয়ে পড়েছে। শতকের এক হাত মৈত্রীর গাল ও কানে, অন্য হাত কোমর জড়িয়ে। কোমরে অবস্থানরত হাত নড়চড় করতে লাগলো। শতক ঠোঁট ছেড়ে দিল, দুজনেই হাঁপাচ্ছে। শতক পুনরায় ঠোঁটে চুম্বনের জন্য উদ্যত হলে মৈত্রী মাথা সরিয়ে নেয়। মৈত্রীর গালে লাগে চুমু। শতক ছোট ছোট চুমু দিতে দিতে গলায় নামে। মৈত্রী শতককে সরাতে চেষ্টা করে। শতক ভাই ছাড়ো। শতক ছাড়লো না, আরো গভীরভাবে চুমু খেতে লাগলো। মৈত্রীর রাগ হলো। কাল শতক ভাইয়ের পাগলামির জন্যে কত কিছু হলো। সে মায়ের হাতে মার পর্যন্ত খেলো, তাও বিনা দোষে। আর এখন আগলা আদর দেখাচ্ছে। না, সরি, আর না। সান্ত্বনা বাণী আর সহ্য করা গেল না। শক্তি খাটিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। তবে একটা ভয়াবহ কাজ করলো। শতকের গালে একটা চড় মারলো, জোরে নয়, আবার আস্তেও নয়। ছাড়তে বললাম না তোমায়। শতক স্তব্ধ, গালে হাত রেখে মৈত্রীর দিকে অবাক হয়ে তাকিয়ে। মৈত্রীর যেন এবার হুঁশ ফিরল, চোখ বড় করে শতকের দিকে তাকালো। সরি সরি শতক ভাই, আমি বুঝতে পারিনি, ইচ্ছে করে মারিনি। সরি সরি, রাগ করো না। আচ্ছা, আমাকেও একটা মেরে দাও প্লিজ। সরি সরি। হ্যাঁ। শতক গাল থেকে হাত নামিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। মৈত্রী ভেবে পেল না কি করবে। ওয়াশরুমের দরজার পানে তাকিয়ে রইল। একটু পরেই শতক বেরিয়ে এলো। লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল, কিছু বলল না। মৈত্রী এবার অসহায় বোধ করল। কি করবে এখন? সে আবছা অন্ধকারে শতকের পাশে শুয়ে পড়ল। বেশ কয়েকবার মাপ চাইল। শতক কথা বলল না। মৈত্রী শতকের গায়ে চড়ানো কথায় ঢুকে জড়িয়ে ধরে সরি বলল। শতক প্রতিক্রিয়া ব্যক্ত করল না, আবার সরিয়েও দিল না। মৈত্রী ভাবল যে গালে মেরেছে সেখানে কি একটা চুমু খাবে, তাহলে কি রাগ পড়ে যাবে, ইত্যাদি ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ল টের পেল না। ভোরের আলো এখনো ফোটেনি। আবছা অন্ধকার চারিপাশ। মসজিদ থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজান ভেসে আসছে। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আজানের সময় কিছু কিছু কুকুর ভুগে ওঠে আহু উহু করে।
আজও ব্যতিক্রম হয়নি। কুকুরের এই ক্রন্দনরত সুর ব্যতীত কারো কারো বাড়ির মোরগের কুক্কুরুক্কু ধ্বনিতে মুখরিত হয়। আর একটা আশ্চর্য ব্যাপার হলো ফজরের আজানের সময় মশা থাকে না, মানে দেখা যায় না তেমন। মৈত্রী ফজরের সময়ে ঘুম থেকে ওঠে। মতিউর রহমান ফজরের সময় উঠে ডেকে তোলে সকলকে, তারপরই সে মসজিদে যায়। এখন তারও নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়েছে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দিবে, থালা বাসন মেজে তারপর কখনো কখনো গরুর গোয়াল থেকে গোবর তুলে ঝাড়ু দিবে। খাদিজাও সকাল সকাল উঠে রান্নাবান্নার জোগাড় করে। মতিউর রহমান সকালে খেয়ে দোকানে যায়। আজও মৈত্রীর আজানের ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর বুঝতে পারল সে কারো বুকে মাথা রেখে ঘুমিয়েছে সারা রাত। এখনো তার বুকেই মাথা রেখে শুয়ে আছে। ভালো লাগছে তার এভাবে থাকতে। শতক তাকে আগলে রেখেছে। মৈত্রী মুচকি হেসে মাথাটা উপরে তুলে শতকের মুখের দিকে চাইল। শতকের বন্ধন থেকে মুক্ত হয়ে তার দিকে ঝুঁকে চাপ দাড়িতে হাত বুলিয়ে দিল। শতক নড়ে চড়ে এক কাত হয়ে এক হাত গালের নিচে দিয়ে ঘুমে গলিয়ে গেল। মৈত্রী হাসল। শতক ভাইটা আগে থেকেই অনেক অভিমানী। কেউ কিছু বললেই গাল ফুলিয়ে নেবে, কথা বলবে না। কারো কথায় কষ্ট পেলে বা বিরক্ত হলে রাগ করে চুপ করে থাকবে। ছোটবেলায় খুশবু ভাইয়ের সাথে ঝগড়া লাগলে খুশবু ভাই পিঠের উপর কয়েকটা দিত শতকের। শতক পাল্টা আঘাত করতো না, তবে রাগ করে কথা বলতো না। তাকে মানাতে হতো, রাগ ভাঙাতে হতো। শতক ঘুমে আচ্ছন্ন। মৈত্রী সেই সুযোগ নিয়ে গালে চুমু খেলো। সেখানেই থেমেই থাকলো না, কপালে নাকের ডগায় চাপদাড়িতে যুক্ত থুতনিতে। তারপর ঠোঁটের দিকে তাকিয়ে ঢোক গিলল। বুড়ো আঙ্গুল দিয়ে সেখানে হালকা ছুঁয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে অজু করে বের হলো। শতক তখনও ঘুমিয়ে। মৈত্রী ডাক দিল শতককে। শতক নড়ে চড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। মৈত্রী তার বাহু ধরে হালকা ধাক্কা দিল। শতক পিটপিট করে চোখ খুলল। খুলেই মৈত্রীকে দেখতে পেল। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কতক্ষণ। শাড়ির আঁচল মাথায় দিয়ে ঘোমটা টেনে রেখেছে মাথা পর্যন্ত। ঘুমানোর ফলে চোখ মুখ ফুলে আছে। কপালদ্বয় এমনিতেই ফোলা, এখন আরও ফুলে আছে, যার দরুন পুরো আদুরে লাগছে। আদরে আদরে ভরিয়ে তুলতে মন চাইছে। হঠাৎ রাতের কথা মনে পড়ায় মুখটা গম্ভীর বানিয়ে ফেলল। মৈত্রী হাসি মুখে বলল, মাস্টার মশাই, আজান কানে শুনিয়া তুমি কেমনে থাকো ঘুমাইয়া? শতক উঠে ওয়াশরুমে গেল। মৈত্রী আলমারি খুলে জায়নামাজ খুঁজে ফ্লোরে বিছিয়ে নামাজে বসলো। শতক ওয়াশরুম থেকে বেরিয়ে টুপি পরে বেরিয়ে গেল নামাজের উদ্দেশ্যে। ঘুম না ছাড়ার কারণে প্রায়ই ফজরের নামাজ ছুটে যায় তার, তবে ভবিষ্যতে আর মনে হয় না ছুটে যাবে। ফজরে ডেকে দেওয়ার জন্যে বউ আছে কিনা। মৈত্রী নামাজ পড়ে জায়নামাজ গুছিয়ে রেখে দিল। এখন কি করবে? এই মাস্টার মশাইটাও তো এলো না। সে ঘরটা ঝাড়ু দিল। শাড়ি পরে কেমন যেন গরম লাগছে। শাড়িটা চেঞ্জ করতে পারলে ভালো লাগতো, কিন্তু চেঞ্জ করে কি পরবে? এ ঘরে যে তার কিছুই নেই। বিছানায় বসে ভাবতে লাগলো এরপর কি করবে। বাইরে যাবে কি? পরে ভাবলো গিয়ে কি করবে তার থেকে ভালো ঘুমানো যাক, একটু পরেই উঠে যাবে। শতক এলো একটু পর, দেখলো মৈত্রী ঘুমিয়ে আছে। সেও পাশে শুয়ে পড়ল। ভোরের আলো ফুটেছে, বেশ সময় হলো। কাজের মহিলাটি এসেছে, তার নাম রানু। সুলতানা ও রানু রান্না করছিল। শুধু রানুই করছিল, সুলতানা শুধু ডিম সেদ্ধ করলো। রানু আটা গুলে খামি বানিয়ে রেখেছে। তারপর বটি দিয়ে আলু ফুচুরি করছে, আলু ভাজবে। সুলতানা শতকের রুমের দিকে তাকিয়ে, মৈত্রীটা উঠছে না কেন? নিজের বাড়িতে তো ভোরেই উঠে কাজ শুরু করে দিত। মৈত্রী তখনই এলো। ঘুম ভাঙার বদলে আরও গাঢ় হচ্ছিল তার। ব্যালকনির পাশের বকুল গাছগুলোতে থাকা পাখির কিচির মিচিরে ঘুম ভেঙে গেল। তারপর তড়িঘড়ি করে এলো, দেখলো রান্নাঘরে রানু খালা ও মেজু আম্মা কাজ করছে। সে বলল, মেজম্মা, আমাকে দাও, আমি করছি। তোমার স্কুলে যেতে হবে তো, রেডি হয়ে নাও। সুলতানা মৈত্রীকে আপাদমস্তক দেখে বলল, গোসল করে নে। মৈত্রী মাথা নিচু করে না ইশারা করে। সুলতানা বুঝতে পারে ব্যাপারটা, বলে, শাড়ি চেঞ্জ করতে পারতে,
বেশ গরম পড়েছে। মেজম্মা, আমি কোনো জামা আনিনি তো, তুমি যাও, আমি রান্না করছি। সুলতানা বের হয়ে আসে। তার রান্না বান্না করতে একটুও ভালো লাগে না। শুধু রান্না কেন, কোনো কাজই ভালো লাগে না। তার দাদি, মা, চাচাতো বোনেরা তাকে কামছোড়া বলে খোঁচাতো। মৈত্রী দেখলো রানু আলু না ছিলেই ভুজুরি করছে। খালা আলু ছিলে নিবা তো? আর এত মোটা করে কাটছো কেন? রানু দাঁত বের করে হেসে বলল, শতক আপার লগে তোমার বিয়ার কথা হইতাছে তাই না? আপা কইল, আর আমি এমনি কুটি তো রোজ। মৈত্রী দেখলো আটার গোলা করে রেখেছে। খালা তুমি পিঠা বানাও, আমি আলু কাটতেছি। আর কি কি বানাবা? আর কি বানাবো, সবাই রুটি, আলু ভাজা আর ডিমের পোচ খায়, ওই দুপুরের জন্য নিয়ে যায়, সাথে ডিম সিদ্ধ। আর বানানোর সময় কই, সব দৌড়াবো স্কুলে। মৈত্রী আলু ছিলে কাটতে লাগলো। শতক ঘুম থেকে উঠল 8:30টায়। মৈত্রীকে পেল না। স্কুল প্রাইভেট থেকে 3 দিনের ছুটি নিয়েছে। কাল থেকে যেতে হবে, বাচ্চাদেরও পড়াতে হবে। সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে আর একটা লুঙ্গি ও হাফাতা গেঞ্জি পরে ড্রয়িং রুমে গিয়ে বসলো। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলো মৈত্রী আঁচল কোমরে গুছে এক ধ্যানে রান্না করছে। আশেপাশে নজর নেই। একদম পাকা গিন্নি লাগছে। এই গরমে ঘেমে গেছে কপাল, নাক, গলা। জামদানি শাড়ি পরায় গরমটা আরো বেশি লাগছে বোধহয়। কবিতা এসে সোফায় বসে বলল, ব্রো, তোমারই বউ, কেউ নিয়ে যাচ্ছে না তো। এভাবে দেখতে থাকলে তো তোমার নজর লাগবে প্যাচেরির উপর, আর রাতভর দেখছই তো। শতক চোখ গরম করে তাকালো। কবিতা হাসলো। সহস্র সোফায় বসে টিভি অন করে বলল, দেখবেই তো, বউ তো দেখারই জিনিস তাই না, কিন্তু তোরা তো জ্বলে কেন? সহস্র পাত্তা না দিয়ে বলল, ভাই মুড অফ কেন? বিয়ে করলে, বউকে পেলে, বাসরও করলে, তবুও স্যাড ফেস। ওয়াই ম্যান ওয়াই? ড্রাকুলাটা আবার রক্তে চুষে খায়নি তো রাতভর? শেষের কথাটা গলা উঁচিয়ে বলল। মৈত্রী শুনতে পেল, বুঝতে পারল ড্রাকুলা তাকেই বলছে। সে আলু ভাজি নেড়ে গ্যাসের পাওয়ার কমিয়ে খুন্তি হাতে এলো তাদের সামনে। আমি ড্রাকুলা নই, আর না তোমার ভাইয়ের রক্ত শুষে খেয়েছি। তবে আরেকবার উল্টোপাল্টা নামে বললে তোমার শরীরে আর রক্ত থাকবে না। ভাই এই মহিলা এখানে কেন? এই তোর বাড়ি যা। মৈত্রী এবার খুন্তি সহস্রের দিকে তাক করে বলল, মহিলাটা কে শুনি? তোমার বড় ভাইয়ের বউ আমি, সম্পর্কে বড় ভাবি। তুই করে বলছো কেন? সম্মান দিয়ে আপনি করে বলো। আর এটা আমার জামাইয়ের বাড়ি, বুঝলে? সহস্র ও শতক হা হয়ে গেল। সহস্র বলল, তোকে আপনি আজ্ঞা করতে হবে? যেই না চেহারা, নাম রাখছে আবার পেয়ারা। সেই আশা ভুলা যাও বোন। হ্যাঁ, তবে তুই হয়তো সিরিয়ালে কুটনি ননদের অত্যাচার দেখেছিস, কিন্তু সরাসরি জামাইয়ের ছোট ভাইয়ের কুটকাচাল দেখবি শয়তানের নানি। শতক ভাই আমার ভাই, এসব কি বলছে? শতক তার কথা তোয়াক্কা করলো না, আর না তার দিকে তাকালো। চুপ করে টিভির ভলিউম বাড়িয়ে দিল। সহস্র হেসে উঠল জোরে। মৈত্রীকে বলল, যা রান্না করে গিয়ে জলদি। ঝাল লবণ এদিক সেদিক হলে বাপের বাড়ি পাঠিয়ে দিব। মৈত্রী কষ্ট পেল শতকের মুখ ফিরিয়ে নেওয়ায় আর সহস্রের কথায়। সে চুপচাপ চলে গেল রান্নাঘরে। মৈত্রী গেলে শতক সহস্রকে বলল, ওর সাথে ঝগড়া না করলে তোর পেটের ভাত হজম হয় না না? আর ও তো ঠিকই বলেছে, আজ থেকে তুই বলবি না, তুমি বলবি, ঠিক আছে? কথা হাই তুলতে তুলতে সোফায় বসে বলল, তুমিও তো তুই বলো মৈত্রীকে। সহস্র বলল, বিয়ে হতে না হতেই পর হয়ে গেলি ভাই, এই দুঃখ আমি কই রাখবো? কবিতা বলল, ডাবিতে অনেক পুকুর আছে না, সেখানে ভাসিয়ে দিস। এই পোয়েমের বাচ্চা পোয়েম, চুপ। হাজার বাচ্চা, মুখ সামলা। দুজনের শুরু হয়ে গেল। শতক কানে হাত দিল। কথা চলে গেল রুমে। হাবিবুর রহমান, সুলতানা, কথা, কবিতা, সহস্র খেতে বসেছে। মৈত্রী সবার টিফিন প্যাক করে টেবিলে এসে খাবার বেড়ে দিল। সহস্র পুরো টেবিল বুলিয়ে দেখলো আজকের নাস্তার পদ বেশি। রোজকার রুটি ভাজি ডিম পোস্তের সাথে গরুর মাংস ঝুড়া ঝুড়া করে ভেজেছে। মুরগির মাংসও আলু দিয়ে ঝোল করেছে। দুধ সুজি দিয়ে হালুয়াও বানিয়েছে।
সহস্র মৈত্রীর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। মৈত্রী ভেংচি কাটল। সকলের পাতে রুটি ভাজি মাংস ডিম দিল। শতক খাওয়া শুরু করলো ধীরে সুস্থে। তারা ছুটি। সুলতানা ও সফিউর তাড়াহুড়ো করে খেতে লাগলো। সহস্র বলল, মা, তোমার ছেলের বউ তো দেখছি আমাদের 2 দিনে পথে বসিয়ে দেবে। না মানে দেখো, ব্রেকফাস্টে গরুর গোশত, ঝুরা ভাজা, মুরগি, হালুয়া, বাহ বাহ, পুরাই বড়লোকি কারবার। এত কিছু রান্না করেছো কেন? কে খাবে সব? শতক মৈত্রীর দিকে তাকালো। উজ্জ্বল মুখটা মলিন হয়ে গেল। মৈত্রীও শতকের দিকে চাইল। তারপর মেজো আম্মার দিকে তাকিয়ে বলল, সরি মেজম্মা, ভুল হয়ে গেছে, তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। শতক বলল, মা, প্রতিদিন এই এক ভাজি ডিম খেতে ভালো লাগে না। এগুলো খেতে খুব সুস্বাদু হয়েছে। আমি বলেছিলাম কিছু ভালো রাখতে। সহস্র ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমার তো ভালোই লাগে এই ভাজি, রুটি, ডিম। এইসব তেলে টইটুম্বুর মাংস খেলে 2 দিনেই অসুস্থ হয়ে যাব ভাই। শতক চোখ রাঙানি দিল। সহস্র দাঁত দেখিয়ে হাসল। মৈত্রী শতকের দিকে চাইল, তার জন্যে মিথ্যে বলল। সফি সাহেব বলল, ও এই বাড়ির মেয়ে, আবার বউ। ওর যা খুশি রাঁধবে, যত খুশি রাঁধবে। তোর কি সহস্র? মেয়েটার পিছনে না লাগলে হয় না? মার খাবি আমার হাতে। সুলতানা বলল, তোমার সংসার তুমিই গুছিয়ে সামলিয়ে নেবে, কখনো কারো পারমিশনের প্রয়োজন নেই মৈত্রী। আমি কোনো দজ্জাল শাশুড়ি নই, তবে তাড়াহুড়া করে এত কিছু গরমে কষ্ট করে রান্নার দরকার ছিল না। মৈত্রী কিছু বলল না। ঢের শিক্ষা হয়েছে তার। ঝর্ণা সকাল সকাল বসে মুড়ি মাখা খাচ্ছে। শান্ত স্কুলে গেছে, তাই বাড়িটা শান্ত হয়ে আছে। ঝর্ণার দিনকাল ভালোই যাচ্ছে। বাবার বাড়ি মধুর হাড়ি হয়ে গেছে। মা দাদি বকে না, আর বেশি বেশি আদর করে। বাবা তো আগে থেকেই বকে না। মাহিদের সাথেও রোজ কথা হয়, তবে মাহিদকে প্রচণ্ড মিস করে। মাহিদের সান্নিধ্য মিস করে। ভাবতে ভাবতে মুচকি হেসে গুনগুন করে গাইল, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি দিয়া বন্দে গো মোরে। আর গাইতে পারল না। বাড়ির কাছের মেয়েটি চিল্লাচিল্লি করছে। ঝর্ণা ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখলো মাহিদ এসেছে। হাতে তার কাপড়ের ব্যাগ। ঝর্ণা অবাক হলো মাহিদ তার সামনে দাঁড়িয়ে। আজ আসবে রাতে তো কিছুই বলল না। সারপ্রাইজ দিল কি? মাহিদ ঝর্ণার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। ঝর্ণা দৌড়ে গিয়ে মাহিদকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিদ এটা আশা করেনি। ঝর্ণার কাজে ভ্যাবাচাকা খেয়ে গেল। সে দেখলো কাজের মেয়েটি চোখ গোল গোল করে হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছে। মাহিদ খানিকটা লজ্জা পেল। ভাগ্যিস শ্বশুর শাশুড়ি দেখেনি, তবে দেখতে কতক্ষণ। সে ঝর্ণাকে ছেড়ে ধীরে বলল, এখন ছাড় বউ, মানিজ্জত খাইস না। রুমে যত চাস জড়িয়ে ধরিস, এখন লজ্জায় ফেলিস না। ঝর্ণা হেসে ফেলল। ঝন্টু মিয়া কাজের মেয়ের চিল্লানিতে বিরক্ত হয়ে ড্রয়িং রুমে এসে মেয়ে জামাইকে দেখে খুশি হয়। মাহিদ সালাম জানায়। ঝন্টু সালামের জবাব দিয়ে বলল, ভালো আছো মাহিদ? কখন এসেছো শহর থেকে? মাহিদ স্বভাব সুলভ মুচকি হেসে বলল, বাবা মাত্র এলাম, সকালে ভোরের বাসে এসেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? তোমার না আর কয়েকদিন পর আসার কথা ছিল? এরা আস্তে আস্তে বলল। মাহিদ মুচকি হেসে বলল, আসলে কাল বাবা হঠাৎ করে শতকের সাথে মিঠুর বিয়ে পড়িয়ে দিয়েছে, তাই জলদি এলাম। নীরা ও ঝন্টু অবাক হলো। ঝন্টু ভাবলো কালই তো কথা হলো, আর রাতে বিয়েও পড়িয়ে দিল, নাকি নীরবের ব্যাপারটা নিয়ে ঘাবড়ে গেল। নীরা কাল স্বামীর মুখে সব শুনেছে। তাদের কিছুই করার নেই। তাদের মেয়ে তারা যেখানে ভালো মনে করবে দিবে। জোরপূর্বক তো আর আনা যায় না। নীরব ড্রয়িং রুমে কথাবার্তা শুনে এগিয়ে এসে মৈত্রী ও শতকের ঘটনা শুনল, তবে তেমন কিছু অনুভব করতে পারল না। ডাক্তারনির কথা মনে পড়ল। শীঘ্রই বিয়ে খেতে পারবে বলেছিল। ঝর্ণা শুনে বাবা ভাইয়ের দিকে তাকালো। আবার কিছু বলে না বসে মাহিদকে। মাহিদ বলল, ঝর্ণাকে নিয়ে ও বাড়ি যাবো এক্ষুনি। ঝর্ণা যাও, ব্যাগ গুছিয়ে রেডি হয়ে এসো।
নীরা ব্যস্ত হয়ে বলল, সে কেমন কথা? এখন যেতে দেব না, খাওয়া দাওয়া করে তবেই যাবে। আটকে রাখবো না, তবে না খাইয়ে যেতেও দিব না। মা ব্যস্ত হবেন না, আবার আসবো তো। মা ব্যস্ত হবেন না, আবার আসবো তো। এখন খাবো না প্লিজ, নাস্তা করেছি আমি। ঝর্ণা তুমি চাও, আমি দেরি করবো না। বাবা মা প্লিজ বোঝার চেষ্টা করুন। নীরা আর জোর করলো না, তবে থেমে থাকলো না। মেয়ে জামাইকে কি খালি মুখে পাঠাবে নাকি? মাহিদ সোফায় বসে সামনের টি টেবিলে আপেল, মাল্টা, আঙুর, বেদানা, কলা, চানাচুর, বিস্কুট, মিষ্টি, দই, নুডলস, কেকের স্লাইস, শরবত আরও বেশ কিছু। মাহিদ হতাশ, এত কিছু দিয়েও বলছে, এই অল্প আয়োজন, রাগ করে মানা করো না। মাহিদ টুকটাক কিছু খাবার মুখে পড়লো। ঝর্ণা চলে এলে মাহিদ সবার থেকে বিদায় নিয়ে রওনা হলো। সফিউর রহমান ও সুলতানা স্কুলের উদ্দেশ্যে যাওয়ার পর সহস্র কথা কবিতা যার যার রুমে গেল প্যাকিং করতে। মৈত্রী সব গুছিয়ে গাছিয়ে রুমে গেল। গরমে শাড়িতে অসহ্য লাগছে। দেখল শতক ব্যালকনিতে বসে ইংলিশ নোবেল পড়ছে। মৈত্রীর বইয়ের নাম পড়ার ইন্টারেস্ট পেল না। ইংলিশ তার চোম শত্রু। সে শতকের পাশে গিয়ে দাঁড়ালো। শতকের নড়চড় হলো না, সে বইয়ে মনোযোগ রেখেছে। মৈত্রী ভেঙচি দিল। খাবার টেবিলে তার জন্যে মিথ্যে বলল, অথচ এখনও ঢং দেখাচ্ছে। দেখাক সেও, আর ডাক ভাঙাতে যাবে না। শতক ভাই বাড়িতে যাই একটু, শাড়িতে অসহ্য লাগছে, যাই। শতক মুখ তুলল না, না জবাব দিল। মৈত্রী আবার বলল, যাব না। এবার কিছু বলল না। মৈত্রীর অভিমান হলো, এমন কেন করছে? মায়ের হাতে এই মাস্টারের বাচ্চার জন্য কতগুলো চর খেলো, অথচ সরি পর্যন্ত বলল না। আর সে একটা চর মেরেছে ভুলে কতবার সরি বলল, তাও এই মাস্টার বলল না, আর বলল না, আর বলবে না। সে হন হন করে চলে গেল বাবার বাড়ি। মৈত্রী বাড়ি এসে দেখে আরও থালাবাসি খেলছে একা একা। মৈত্রী চুপি চুপি পিছনে গিয়ে হাত দিয়ে আরুর চোখ বেঁধে বলল, বলো তো আমি কে? আরও চমকে উঠে মৈত্রীর হাত হাতড়ে বলল, 100 ভাইয়ের বউ। বলেই খিলখিলিয়ে হেসে উঠল। মৈত্রী হাত ছেড়ে ওর সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে ঝুঁকে বলল, কে বলেছে তোকে এসব? আরু তার কড়াইয়ের রান্না চামচ দিয়ে নেড়ে বলল, কাল তুমি ওই বাড়ি গেলে না, আমিও যেতে চাইছিলাম, মা যেতে দিল না তো। আমি বলেছি আপু গেছে আমিও যাব। তখন মা বলল তুমি 100 ভাইয়ের বউ, তাই তোমায় নেবে, আমায় নেবে না। মন খারাপ করে বলল আরু। মৈত্রী আরুকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দিতে লাগলো। আরু চিল্লিয়ে উঠল, আমার রান্না পুলে যাবে আপু, ছাড়লো। মৈত্রী ছাড়ল না, আরও জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। আরও ছালো ছালো আমার রান্না বলে চেঁচাতে লাগলো। তার চিল্লাচিল্লি শুনে খাদিজা বেরিয়ে আসে। মৈত্রীকে দেখে খুশি হয়। সকালে একবার দেখে আসবে ভাবছিল, দূরে তো না, কিন্তু যায়নি। বিয়ের পর প্রথম দিন, সে গেলে তেমন একটা দেখায় না। খাদিজা এসে আরুকে নামিয়ে দিয়ে মৈত্রীকে জড়িয়ে ধরে চুমু খেলো কয়েকটি। এক রাত কেটে গেছে, অথচ মনে হয় কত দিন দেখে না। সে বলল, এখন মনে পড়লো আমাদের কথা? মৈত্রী হেসে বলল, সকালে রান্না করে খাইয়ে তারপর আইছি। আরু কোমরে হাত রেখে বলল, আপু আমায় আদর করছিল, তোমার হিংসে হচ্ছিল মা, আমায় নামিয়ে দিলে কেন? মৈত্রী মায়ের গলা জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলল, এই পাকনা বুড়ি চুপ, তুই তো নামার জন্য ছটফট করছিলি। আমার মাকে ছাড়ো, আমার মার আদর খাচ্ছ কেন, ছাড়ো। মৈত্রীকে টানতে টানতে বলল আরু। মৈত্রী ও খাদিজা হেসে ফেলল। মৈত্রী ছেড়ে দিল। আরু বলল, আপু তুমি এখনো বউ? মৈত্রী তার গাল টেনে দিল। খাদিজা খেয়াল করলো এবার, পরনে কালকের সেই শাড়ি। এই গোসল করিসনি? এই অবস্থায় রান্না করে সকলকে খাইয়েছিস। আল্লাহ, এই তুই কি ছোট আছিস যে শিখিয়ে দিতে হবে? মৈত্রী নিচের ঘরের দিকে যেতে যেতে বলল, আমার কি আগে 2-3 বার বিয়ে হয়েছে যে জানবো? আশ্চর্য, গোসল করার মতো কিছু হয়নি তো। শেষের কথাটি ধীরে বলল, তবে খাদিজার কানে এলো। সে মুচকি হেসে আরুর দিকে চাইল। আরু চোখ ছোট ছোট করে তাকিয়ে খাদিজা বলল,
আম্মাজান, আপনারাও বিয়া দিয়ে দেব তাড়াতাড়ি, রান্নাবান্না শেখেন জলদি। আরও বোধহয় লজ্জা পেল, ভ্যা ভ্যা করে কেঁদে বলল, আমি বিয়ে করব না। খাদিজা হেসে তাকে বুকে জড়িয়ে বলল, আচ্ছা কান্দে না, দিব না বিয়ে, ঘরের খুঁটি বানিয়ে রাখবো। আরও বুঝল না। মৈত্রী নিজের ঘরে ঢুকে শান্তির শ্বাস নিল। আহা, নিজের ঘরে যে শান্তি তা অন্য কোনো ঘরেই পাওয়া যাবে না। নিজের বাড়ি ঘর ভাঙা হলেও শান্তি। সে অন্য বাড়ি যতই দালান কোঠা বা ফেসিলিটি থাক না কেন, নিজের বাড়ির ব্যবসা গন্ধও ভালো লাগে, আপন আপন লাগে। সে শাড়ি খুলে ফেললো এক টানে। এই গরমে এই জঞ্জাল কেউ গায়ে জড়াই? মৈত্রী কামিজ সালোয়ার বের করে গামছা গায়ে জড়িয়ে বাইরে এসে বাথরুমে ঢুকলো গোসলের উদ্দেশ্যে। যাওয়ার সময় মাকে বলল, মা আব্বা দোকানে? ও খাদিজা জবাব দিল, হ, সকালে খাইয়া দাইয়া বের হইছে। ও আমার জন্য বেশি কইরা ভাত বাড়ো, জোরে খিদা লাগছে, গোসল কইরা আইসা খাবো। খাদিজা হেসে বলল, শ্বশুর বাড়ি খেতে দেয় নাই? মৈত্রী বাথরুমের দরজা টেনে বলল, মা তারা স্বাস্থ্য সচেতন মানুষ, সকালে রুটি খায়, আর রুটি তো আমরা শখে খাই মাঝে মাঝে। আমি পিওর বাঙালি, রুটি দিয়ে পেট ভরে না, গামলা ভর্তি ভাত ছাড়া চলবে না। সে তুমি যতই রুটি দাও। কেন কাঙ্গালিরে মাছে ভাতে বাঙালি কয়? আর তুই মাছ খাস? শুটকিও মাছের কাতারে পড়ে। মাছ মইরা গেলে তাদের শুকাইয়া শুটকি বানায়, শুটকি বানাইতে শুটকিতে কত মাছি পড়ে, আবার অনেক শুটকিতে পোকাও হয়। মৈত্রী পছন্দের শুটকি নিয়ে বাজে কথা সহ্য হলো না, দরজা খুলে বলল, খবরদার মা, তোমার শুটকি পছন্দ না মাইনা নিলাম, তাই বইলা ওর সম্বন্ধে বাজে কথা বলবে না, আমি সহ্য করব না। খাদিজা হেসে মজার সুরে বলল, তোর বিয়ে শুটকিওয়ালার সাথে হলে ভালো হতো। মৈত্রী দমে যাওয়ার পাত্র নয়, বাবার মতো জবাব ঠোঁটের আগায় থাকে। তোমার ভাস থেকে তাইলে মাস্টারির ছাইরা শুটকির ব্যবসা করতে বলো, তারপর সকালে তোমায় বলবে শুটকিওয়ালির, তাইলে সকলে তোমারে বলবে শুটকিওয়ালার শাশুড়ি আম্মা যাচ্ছে। আরও হেসে উঠল চোরে। খাদিজা চোখ রাঙানি দিল। গোসল শেষে মৈত্রী ও আরু মায়ের হাতে ভাত খাচ্ছে। খাদিজা তাদের মুখে লোকমা পুড়ছে আর মেয়েদের আদেশ নির্দেশ দিচ্ছেন। মিঠু, ওই বাড়ি এটা করবি না, ওটা করবি না, সবার কথা মতো চলবি, কখনো তর্ক করবি না। সংসারে টুকিটাকি কথা কাটাকাটি রেষারেষি হতেই পারে, না শতককে কখনো সেসব বলতে যাবি, আর না আমাকে বলবি। তাদের সকল আত্মীয় স্বজনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবি, আরও অনেক কিছু। মৈত্রী কিছু শুনছে, কিছু বের করে দিচ্ছে মাথা থেকে। মিঠু, হাজারের সাথে একদম লাগবি না, আর তোর হাত পা বেশি চলে, সবসময় ছেলেটাকে মারিস, তোর বড় হয় মনে রাখিস। মৈত্রী সহস্রের কথা সহ্য করতে পারল না। মা, আমি লাগি না, বরং ওই শয়তানটাই আমার পিছনে লাগে। আর মাও এমনই, আর মারও এমনিই খায়। জানো, সকালেও আমায় ড্রাকুলা বলেছে, মেজম্মার কাছে আমার নামে কুটনামি করেছে। একবার একা পাই পিঠের ছাল তুলব। আরও ও সাই দিল, হাজার ভাই একটুও ভালো না, দুষ্টু ছেলে। খাদিজা চোখ রাঙালো। মৈত্রী ও আরু হেসে উঠল। খাওয়া দাওয়া সেরে মৈত্রী বই নিয়ে বসলো। কাল ফিজিক্স প্রথম ইনকোর্স নেবে স্যার, অথচ কিছু পড়া হয়নি বিয়ের চক্করে। কী যে লিখবে কাল খোদাই জানে। প্রাইভেটেও যাওয়া হচ্ছে না এই ঝামেলায়। আয়েশা এলো কিছুক্ষণ পর। হুমা স্কুলে, হাবিবুর অফিসে, জ্যোতি শুয়ে আছে। তাই একা বসে থাকার চেয়ে বড় জায়ের কাছে এলো। এসে গল্প শুরু করে দিল। মৈত্রী বারান্দায় পাটি পিছিয়ে পড়ছে। গল্পের মাঝেই শতক গেট খুলে ভিতরে ঢুকলো, পরনে লুঙ্গি ও হাতাকাটা গেঞ্জি। মৈত্রী একবার দেখে আবার সূত্রের প্রতিপাদন করতে লাগলো। আয়েশা শতককে দেখে হেসে খাদিজাকে বলল, ভাবি, মেয়ের বিয়ে দিয়ে আপনি ঠকেছেন। দেখেন, মেয়ের জামাই প্রথমবার শ্বশুর বাড়ি আসে, তাও খালি হাতে, ঢ্যাং ঢ্যাং করে কি কিপটা মেয়ের জামাই। আরু ও মৈত্রী হেসে উঠল। আয়েশাও বলেই হেসে উঠল। খাদিজা মুচকি হাসল। শতক বেশ লজ্জায় পড়ল। সত্যিই কি এভাবে আসা ঠিক হয়নি? নতুন জামাই শ্বশুরবাড়ি গেলে তো কত মিষ্টি মাছ পান সুপারি নিয়ে যায়। শতক কি বলবে ভেবে পাচ্ছে না। ছোট আম্মা এভাবে লজ্জায় ফেলল। আয়েশা বলল, আরে জামাই বাবা যে লজ্জা পেল নাকি? থাক, লজ্জা পাবেন না, এর পরের বার খালি হাতে আসবেন না, কেমন?
শতক মাথা চুলকে হ্যাঁ বোঝালো। খাদিজা বলল, আয়ু আর লজ্জা দিস না বেচারাকে, বাপ কিছু কইবি? শতক হেসে আরুকে কোলে নিয়ে বলল, তোমার মেয়ে কখন এসেছে, এখনো যাওয়ার নাম নেই। আয়েশা আবার হেসে বলল, আমাদের মেয়েকে ছাড়া চলছে না না? শতক আবার লজ্জা পেল খানিকটা। এই ছোট আম্মাটা হাত ধুয়ে তার পিছনে পড়েছে। সহস্রটা আসলে ভালো হতো, জবাব দিয়ে মুখ বন্ধ করে দিত। খাদিজা মুচকি হেসে বলল, আয়ু থাম তো, অনেক হয়েছে। আর আর মিঠু যা, আব্বার সাথে দেখ কি দরকার। এক কাজ কর, বই খাতা নিয়ে যা। মৈত্রী বলল, মৈত্রী মা, একটু পরে যাবনি। আর শতক ভাই কি দরকার বলো? শতক মৈত্রীর দিকে তাকালো। বিয়ের পরের দিনই ড্যাং ড্যাং বাপের বাড়ি এসে বসে আছে, যাওয়ার নাম নেই। বাড়ি চল, হাজার কথা কবিতা বিকেলেই চলে যাবে। হাজার তো হলে যাবে, কিছু রান্না করে দে ওর জন্য, নিয়ে যাবে নি। রানু খালা আছে বাড়িতেই, মা রাতেই রান্না করতো, কিন্তু বিয়ের চক্করে পারেনি। মৈত্রী শটাং হয়ে বলল, আমি পারবো না ওই ইবলিশের জন্য রাঁধতে। সকালে কি কি করলো আমি ভুলি নাই। শতকের মুখটা গম্ভীর হয়ে গেল বড়দের সামনে তার কথা অস্বীকার করায়। বড়ম্মা, তাহলে গেলাম। বলেই আরুকে কোলে নিয়ে চলে গেল গেট পেরিয়ে। মৈত্রী ভেঙচি দিল, এতক্ষণ কথা বলল না, আর এখন ভাই রান্না করে দেওয়ার আদেশ দিল। খাদিজা চোখ রাঙিয়ে বলল, তুই মুখের ওপর না করে দিলে? যা এক্ষুনি রান্না কর হাজারের জন্য। গুরুজনদের কথা অমান্য করতে নেই। এখন থেকে শতক যেভাবে বলবে সেভাবেই চলবি, কখনো কোনো নালিশ না আসে। মৈত্রীর রাগ হলো শতকের উপর। যদি অন্য কারো জন্যে রান্না করতে বলতো সে খুশি খুশি হয়ে করে দিত, কিন্তু এই সহস্রের বাচ্চার জন্যে সকালে মেজো আম্মার কানে বিষ ঢালছিল। সে নাকি তাদের পথে নামাবে। তাকে ড্রাকুলাও বলল। কাল পরীক্ষা, কিছু পড়া হয়নি। এত পড়া কখন শেষ করবে? প্রয়োজনীয় বই খাতা নিয়ে ঘরে গিয়ে কলেজ ব্যাগে ভরল। একটা জামার সেট, বোরখা, স্কার্পও নিল। তারপর গটগট পায়ে বেরিয়ে গেল। খাদিজা আয়েশা হাঁ করে তাকিয়ে দেখতে থাকলো। মৈত্রী ও বাড়ি গিয়ে দেখলো শতক রান্না ঘরে, আরও সোফায় বসে মোটু পাত্র দেখছে আর হাসছে, হাতে চকোবার। শতক রানু খালাকে কিছু বলছে। সে রুমে গিয়ে ব্যাগটা রেখে রান্নাঘরে এলো। সহস্রও সেখানে। মৈত্রীকে দেখে বলল, এই তো বাড়ির বুয়া থুরি বউ এসেছে, কিন্তু রান্না করে দে না বোন, হলের খাবার খুবই বাজে। শতক বলল, রানু খালায় রেঁধে দেবে, আর তাতেও না হলে তুই নিজেই রেঁধে নিয়ে যা, অন্যকে বলছিস কেন? মৈত্রী শতকের দিকে চাইলো। শতক তার দিকেই চেয়ে। মৈত্রী চোখ রাঙানি দিল। শতকের চোখ বড় বড় হয়ে গেল। বউ হয়ে এসেছে একদিনও হয়নি, আর তাকে চোখ রাঙানি দিচ্ছে। আবার ভেঙচিও কাটলো। ভাই, তোর বউকে দিয়ে রান্না করাবো বলে তোর জ্বলছে? শুনে রাখিস, মিঠু আমার বোন হয়। মৈত্রী হেসে ফেলল। হাজার ভাই তেল কম দাও। সহস্র বলল, তেল না মিঠু আপা, তুই তো আমার ছোট পেয়ারার বোনও, তবে তোর সাথে ঝগড়া করলে তোরে পচাইলেই শান্তি পাই। আমার দেখলে রাগ হয়, তাই না? তবে হলে গেলে মিস করিস কেন আমাকে? হাজার ভাই, হয়েছে ইমোশনাল ব্ল্যাকমেল বাদ দাও। তুমি যে ঝগড়ুটের লোক আমি জানি, এখন শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। फूलों का तारों का सबको कहना है, एक हजारों में মিঠু बहना है। মিঠু, আচ্ছা তুই তোর একমাত্র জামাইকে ভাই বলে ডাকছিস? তোর ভবিষ্যৎ বাচ্চারা তো কনফিউজড হয়ে যাবে। আমার ভাইকে আব্বু ডাকবে নাকি মামু ডাকবে? শতক হাসল। রানু খালা বলল, ছোট আব্বা হাসা কথা কইছেন। বৌমা, তুমি আর বড় আব্বারে ভাই ডাইকো না, জামাইরে ভাই ডাকতে নাই, আল্লাহ গোস্সা হইব। মৈত্রী বেশ লজ্জা পেল। ছোট থেকে ভাই ডেকে এসেছে। শতক হেসে চলে গেল। সহস্র আরো বিভিন্ন কথার ঝুড়ি নিয়ে বসলো। এই বেলায় তো তারপর আবার হলের সাদামাটা জীবন। 1:45 দিকে খুশবু ও ঝর্ণা এলো। খুশবু কোথায় ভেবেছিল তাড়াতাড়ি আসবে, শ্বশুর বাড়িতে এই অল্প জামাই আদর খেতে গিয়েই দেরি হয়েছে। বাড়ি গিয়ে মায়ের সাথে কুশল বিনিময় করেই শতকদের বাড়ি যায়।
মেইন দরজা দিয়ে বাড়িতে ঢুকে ড্রয়িং রুম থেকে দেখতে পাই মৈত্রী রান্নাঘরে রান্না করছে। সে চুপি চুপি পিছনে গিয়ে 2 হাত দিয়ে চোখ ধরে। মৈত্রী চমকে ওঠে খানিক, হাত ধরে বোঝার চেষ্টা করে কে। হাজার ভাই। মাহিদ হাত ছেড়ে দিয়ে বলল, বাবা, বিয়ে হতে না হতেই আমায় ভুলে গেলি? মৈত্রী ভাইকে দেখে অবাক হয়, পরে হেসে উঠে ভাইকে বলে, ভাই তুমি কখন এলে? মাত্রই এলাম। শ্বশুর বাড়ির লোকজনের জন্য রান্না করছিস? হাজার ভাই বিকেলে চলে যাবে, তার জন্য। বাহ, দেওরের জন্য দরদ। কাল পর্যন্ত না তাকে দেখলেই সাপের মতো ফুসতিস। ভাই ভালো হবে না কিন্তু। কাঁদো কাঁদো হয়ে বলল মৈত্রী। খুশবু হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, স্বামী সোহাগী হ বোন। তা তোর স্বামী কই? তার পিঠে আজ তাল ফাটাবো। ঘরেই মনে হয়। ও রানু খালা, ভালো আছো? রানু পাশেই বসে আলো করছিল। খুশবুর কথাই হেসে বলল, ভালো, তুমি? ভালো। বলেই শতকের ঘরের দিকে গেল। দরজা খুলে দেখল শতক বিছানায় উপুর হয়ে শুয়ে বই পড়ছে। খুশবু ধীরে পা ফেলে ওর পিঠের উপর বসে বালিশ দিয়ে মাথায় কয়েকটা বাড়ি দিল। শতক প্রথমে ঘাবড়ে গেলেও পরে বুঝতে পারল খুশবুর কাণ্ড এটা। ছোটবেলা থেকেই অনেক মার খেয়েছে এই শালার হাতে। কি করছিস কি? ওঠ, এই হাতির মতো শরীর নিয়ে আমি পিষে ফেলতে চাস? মনে রাখিস, আমার কিছু হলে তোর বোনের কি হবে জালাবাবু? খুশবু উঠে বিছানায় বসে পাশবালিশ তুলে শতককে একটা বাড়ি দিয়ে বলল, ওকে, একটা হীরের মতো ছেলে দেখে আবার বিয়ে দিয়ে দেবো, বুঝলি? শতক এবার রেগে গেল, বিছানা থেকে নেমে বলল, মাহিদ, গেট আউট, যা আমার সামনে থেকে। খুশবু হেসে ফেলল, বিছানায় শুয়ে বলল, রাগ করিস কে ভাই? যাইতাম না, কি করবি? মাথা গরম করাবি না। বাহ, মাস্টারের আবার মাথা গরমও হয়। বলেই শতকের মাথার চুল এলোমেলো করে দিল। শতক সেগুলো ঠিক করে বলল, আরজু ঠিকই বলে, তোকে আর মিঠুকে বরব্বার ড্রেন থেকে খুঁটে এনেছে। খুশবু হেসে শতকের গালজোড়া টেনে দিল। শতক মুখ গোমরা করে রইল। বিকেলে সহস্র কথা কবিতা বিদায় নিয়ে বের হলো বাড়ি থেকে। সুলতানা ছেলেকে জড়িয়ে ধরে রাখলো। খাদিজা সহস্রের মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। আয়েশা চুল এলোমেলো করে দিল, আর মৈত্রী চুল টেনে ধরে বলল, ওখানে একদম বদমাইশি করবে না, ভালো ছেলে হয়ে থাকবে, আর ফোন দিও, ঝগড়া করব। সহস্র হেসে উঠল, কিছু বলল না। সকলের থেকে বিদায় নিয়ে রওনা দিল। শতক তাদের সাথে গেল, বাসে তুলে দিয়ে আসবে। ওরা সবাই বাস স্ট্যান্ডে গেল সিএনজি করে। বাসের টিকিট কাটলো। আধা ঘন্টা পর বাস ছাড়বে। কথা উসখুস করছে, এক জায়গায় স্থির থাকছে না। সহস্র বলল, কথা আপু, বাইং মাছের মতো ছটফট করছো কেন? কবিতা বলল। সহস্র খালি পানির বোতল দিয়ে ঢিল মারল তাকে। এই ইংরেজের বাচ্চা, চুপ কর। শতক তাদের ধমক দিল। কথা বলল, ভাইয়া বাস ছাড়তে তো অনেক দেরি, আমি একটা জায়গা যাব, 20 মিনিট লাগবে প্লিজ। শতক শান্ত চোখে তাকায় কথার দিকে, কথা অনুনয় করি। কবিতা বলে। শতক বলল, যাও, তবে তাড়াতাড়ি আসবে। থ্যাঙ্কস। বলেই খুশি হয়ে রাস্তার পাশে রিকশায় চড়ে চলে গেল। শতক সেদিকে তাকিয়ে দেখল মেয়েটা অজানা পথের পথিক, যে পথের ভবিষ্যৎ খুবই ক্ষীণ সম্ভবত। মামা মামি কখনো মানবে না। রিকশা থামলো একটা জুয়েলার্সের সামনে। কথা নামলো। রিকশা চালক মামাকে বলল, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসবো। বলেই দোকানের ভিতরে গেল। দেখলো নীরব স্পিড খাচ্ছে, তাকে খেয়াল করেনি। কথা এই রোদের ভিতরে আসায় ভীষণ ক্লান্ত, তার উপর টেনশনে বুক দুরু দুরু করছে, গলা শুকিয়ে আসছে। সে নীরবের হাত থেকে স্পিডের বোতলটা কেড়ে নিয়ে ঢকঢক করে সবটুকু খেয়ে ফেলল। নীরব অবাক, সাথে নীরবের চাচাও, কর্মচারী ছেলেটাও। কথা খাওয়ার পর সামনে তাকিয়ে দেখলো সবাই তার দিকে তাকিয়ে। সে একটু ঘাবড়ে গেল। ভালো আছেন আঙ্কেল? আসলে খুবই পিপাসা লেগেছিল। আচ্ছা সেসব বাদ দিন, একটু পরেই আমার বাস, নুপুরটা দিন তো। নীরব দে তো, আর ডাক্তার সাহেব বসুন, ঠান্ডা খাওয়াই। না আঙ্কেল, সময় নেই, বাইরে রিক্সা দাঁড়িয়ে।
নীরব নূপুর চোরা ছোট ব্যাগে দিল। কথা নীরবের দিকে তাকিয়ে শান্তভাবে ব্যাগ হাতে নিল। নীরব বলল, 28 টাকা হইছে। কথা ব্যাগ থেকে টাকা বের করতে নিল। নীরবের চাচা নীরবকে চোখ রাঙিয়ে কথাকে বলল, আত্মীয় স্বজনদের থেকে কিসের টাকা দিতে হবে না। না আঙ্কেল, তা বললে হয় নাকি? তাহলে তো ব্যবসা লাটে উঠবে। বলেই 1000 টাকা বের করে নীরবের হাতে দিল। নীরব চাচার দিকে চাইল। কথা তার হাতে গুছে দিয়ে চলে যেতে যেতে বলল, আঙ্কেল ভালো থাকবেন। ঢাকা গেলে অবশ্য আমাদের বাড়িতে যাবেন। আসছি, বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। বলে উত্তরের আশা না করে চলে গেল। নীরবের চাচা নীরবকে ছাড়তে লাগলো। এভাবে টাকার কথা কেউ বলে? কি ভাবলো না কে জানে। নীরব কিছু বলল না। হাতের মুঠোয় দেখলো 1000 টাকার একটি নোট। নোটের ভিতরে কাগজের মতো কি যেন। ভ্রু কুঁচকে যায় তার। চাচার আড়ালে সে কাগজটা বের করলো। পরে টাকা সহ কাগজটা পকেটে ঢুকিয়ে ফেললো। জ্যোৎস্না রাত, পুরো আকাশ ঝলমল করছে তারকারাজির নৃত্যতে। মৈত্রী ঘরে বসে পড়ছে। সবার খাওয়া সব কমপ্লিট, ঘুমানোর প্রস্তুতি চলছে। শতক রুমে এসে দেখলো মৈত্রী টেবিলে বসে কিছু লিখছে। কারেন্ট নেই, তবে আইপিএস এর জন্য লাইট ফ্যান চলছে। সে খেয়াল করলো মৈত্রী পা চুলকাচ্ছে, আবার হাতে থাপ্পড় দিয়ে মশা মারছে। এই গরমে মশা প্রচুর জ্বালায়। সে আবার বেরিয়ে গেল। মৈত্রী খেয়াল করলো সবটা। একটু পর আবার এলো শতক, তবে তার হাতে কয়েল জ্বালানো। মৈত্রী সেদিকে তাকিয়ে মুচকি হাসল। শতক কয়েল টেবিলের পাশে রাখলো। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। মৈত্রী পড়ায় মনোযোগ দিল। একটু পর শতক বেরিয়ে এসে ব্যালকনিতে চলে গেল। মৈত্রী মাথা ঘুরিয়ে দেখল। মৈত্রী তবুও উঠল না। কত পড়া, সব তো কমপ্লিট করা সম্ভব না। তাই যে 2টা অধ্যায় দিয়েছে তার ব্রিফ কোশ্চেন ও বোর্ডে আসা প্রশ্নগুলো পড়ল। সকালে তো পড়া হবে না, তাই এখনই কমপ্লিট করলো। পড়া শেষ করে ব্যালকনিতে উকি দিল। মাস্টার মশাই এখনো দাঁড়িয়ে আছে আকাশ পানে তাকিয়ে। মৈত্রী ওয়াশরুম থেকে ঘুরে এসে ব্যালকনিতে গিয়ে শতকের পিছনে দাঁড়ালো। শতক বুঝলো কিন্তু নড়ল না। সে তো জ্যোৎস্না বিলাসে ব্যস্ত। চাঁদের ম্লান আলোয় তমসাতেও আশেপাশের দৃশ্য দৃশ্যমান। ম্লান চাঁদের আলোয় আশেপাশে দেখতে ভালোই লাগছে, যদিও ব্যালকনি থেকে চাঁদ দেখা যাচ্ছে না গাছের কারণে। তবে তার আলোতে আলোকিত ধরনী দেখতে পাচ্ছে। আকাশের এক অংশ দেখা যাচ্ছে, সেখানে তারকা মিটমিটিয়ে হাসছে। বকুল গাছের কিছু পাখি কিচির মিচির শব্দ করছে, ছিছি ডাকছে। মৈত্রী কতক্ষণ দাঁড়িয়ে মনে মনে সাহস জোগায়। বুকে ফু দিয়ে শতকের পিঠে মাথা ঠেকিয়ে তাকে জড়িয়ে হাত বুকে রাখল। শতকের ভেতরটা কেঁপে উঠল। গ্রিলে রাখা হাত শক্ত হলো। মৈত্রী কতক্ষণ চুপ থেকে ধীমে আওয়াজে টেনে বলল, মাস্টার মশাই। শতকের মুখ থেকে আপনা আপনি বের হয়। মৈত্রী মুচকি হাসে। না, চেষ্টা বিফলে যায়নি। সে বুকের কাছের গেঞ্জিটা মুঠোয় পুরে নিল। তারপর আগের সুরে বলল, মাস্টার মশাই ভালোবাসি। বলে পিঠে মুখ ডুবিয়ে শ্বাস নেয়। শতক চমকে ওঠে। বুকে রাখা মৈত্রীর হাতদ্বয় চেপে ধরে বুকের সাথে মুচকি হেসে বলে, কি বললি? মৈত্রী হেসে মুখ ঘষতে লাগলো পিঠে। শতক তাকে ঘুরিয়ে সামনে আনে। মৈত্রী শতকের দিকে তাকায় না। গলা জড়িয়ে ধরে উঁচু হয়ে ঘাড়ে মুখ গোছে। শতক কোমর জড়িয়ে বুকের সাথে লেপ্টে তাকে উপরে তোলে। মৈত্রীর পা শূন্যে। শতক শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আবার বল মিঠু। মৈত্রী তার ঘাড়ে দাঁত বসায়। শতক কিছু বলে না, বরং বাঁধন শক্ত করে। মৈত্রী নিঃশ্বাস টেনে বলে, মাস্টার মশাই বল। ভালোবাসি। শতক হাসে। মৈত্রীর মাথায় চুমু খেয়ে বলে, আবার বল। পারবো না। শতক মৈত্রীকে সরাতে নেয়। মৈত্রী সরে না, আরো জড়িয়ে যায়, যেন বুকের ভিতর ঢুকে পড়বে। শতক হাসলো। কিছু মনে পড়ায় মুখটা ম্লান হয়ে এলো। বড়মা ওই রাতে আরো মেরেছে না? মৈত্রী চোখ খুলে তারপর বলে, থাপ্পড় মেরেছে অনেকগুলো। আমি খুব কষ্ট পেয়েছিলাম, থাপ্পড়ের জন্য নয়। ভালোবাসি মিঠু, খুব ভালোবাসি। বলেই মৈত্রীর ঘাড়ে মুখ গুজে দিল। মৈত্রীর গা শিরশির করে উঠল। সরাতে চাইল শতককে। শতক সরল না।
মৈত্রী খানিক বাদে অনুভব করলো ঘাড়ে ঠান্ডা জাতীয় কিছু। সে অবাক হয়ে বলল, শতক ভাই। শতক মুখ তুলল না। মৈত্রী আবার ডাকলো, শুনল না। মৈত্রী বলল, এবার কাজ হলো। শতক মৈত্রী মুখ তুলল, মৈত্রীও তুলল। দুজনে দুজনের দিকে তাকিয়ে শতক বলল, সব আমার জন্য হয়েছে। আমি যদি জিদ না করতাম তাহলে অমন পরিস্থিতিতে পড়তে হতো না। আমার জীবনে সবচেয়ে বাজে রাত ছিল ওটা। এক ফোঁটাও ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল মিঠু ভালোবাসি। মৈত্রী হেসে ফেলল, কপাল দ্বারা কপাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে দিল। বাচ্চাদের মতো কাঁদছো কেন? শতক মুচকি হেসে মৈত্রীর ললাটে চুমু খেলো। কপালে ছোট ছোট চুমু খেয়ে বলল, নাইবা ডাকলাম পুষ্প তোকে, না শুধালাম জ্যোৎস্নার আলো, নাইবা ডাকলাম ঝিনুকমালা, না দিলাম কোনো উপমা। তুই যে আমার শুধুই তুই, তুই আমাতেই পরিপূর্ণ। তোকে ছাড়া আমি এই পথের পথিক, শুধুই শূন্য। মৈত্রী পুনরায় শতকের ঘাড়ে মুখ গুজে দিয়ে শ্বাস টানল। এক পুরুষালী মিষ্টি গন্ধ নাকে আসে পুনরায়। ভালো লাগে এই ঘ্রাণ, কেমন যেন নেশালো, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। শতক তাকে জড়িয়েই ব্যালকনি থেকে রুমে এলো। চলুন মহারানী, অনেক হয়েছে জ্যোৎস্না বিলাস, এখন ঘুমোবেন, কাল এক্সাম আছে তো। বলেই বিছানায় বসিয়ে দিল। মৈত্রী বালিশ ঠিক করে শুয়ে পড়ল। শতক লাইট অফ করে এসে তার পাশে শুয়ে পড়ল। অন্ধকার, তবে অতটাও নয়। একে অপরকে আবছা আবছা দেখতে পাচ্ছে। দুজনেই উপরে তাকিয়ে মৈত্রী আর চোখে শতককে দেখল। শতক বলল, ঘুমা। মৈত্রী হেসে বলল, ঘুমাবো। শতক মৈত্রীর দিকে ফিরে শুয়ে বলল, তো কি করতে চাস? মৈত্রীর বক্ষস্থল ধক করে উঠল। লজ্জা পেল বেশ। শতকের দিকে পিঠ করে শুয়ে পড়ল। শতক পায়ের কাছের কাঁথা টেনে পা ঢেকে নিল। মৈত্রীকে এপাশ করে মৈত্রীর দুপাশে হাত রেখে তার দিকে ঝুঁকে পড়ল। মৈত্রীর চোখ বড় বড় করল। শতক মৈত্রীর উপর অর্ধেক ভর ছেড়ে দিয়ে কাঁধ থেকে ওড়না সরাতে চাইল। মৈত্রীর চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। ওড়না হাত দিয়ে চেপে ধরল। শতক হেসে নাকের ডগায় আলতো কামড় দিয়ে বলল, এই গরমে ওড়না গলায় দিয়ে ঘুমাবি? তাছাড়াও যদি গলায় বেঁচে যায়? মৈত্রীর হাত আলগা হলো। শতক ওড়না সরিয়ে পাশে রাখল। মৈত্রী লজ্জায় পাশে তাকিয়ে চোখ লুকায়। শতক হেসে গলায় জমা বিন্দু বিন্দু ঘাম হাত দিয়ে মুছল। মৈত্রী কেঁপে উঠল। বিছানার চাদর শক্ত করে মুঠোয় পড়ল। শতক ক্ল্যাভিকল নামক অস্থির চারপাশে আঙ্গুল বোলালো। তারপর ঘাড়ের নিচে হাত দিয়ে মৈত্রীর মাথায় খোপা খুলে দিল। মুখ নামিয়ে কানের লতিতে কামড়ে চুমু খেলো। ঘাড়ে গলায় গলার একটু নিচ দিয়ে ঠোঁট বুলালো। মৈত্রীর শ্বাসের গতি বৃদ্ধির সাথে বক্ষস্থল ওঠানামা করছে। শতক ঠোঁট গলায় রেখেই প্রশ্ন করল, মিঠু? মৈত্রী আঁখি বুঝে নিয়েছে আদিতেই। শতকের ডাকেও আঁখি মেলল না। মৃদুস্বরে জবাব দিল, খুব গরম পড়েছে তাই না? তোর কি গরম লাগছে? তাহলে জামাটা খুলে দিই। ঘোরের মাঝেই জবাব দিল। শতক হেসে মাথা তুলে মৈত্রীর চোখে তাকালো, এখনো বুঝে। মৈত্রী পরে কথাটার মানে বুঝতে পেরে ঝট করে চোখ খুলল। শতক তার অতি নিকটে, দুজনের নাক ছুঁয়ে আছে। মৈত্রীর কম্পন বাড়ল, সাথে নিঃশ্বাসের গতি। বক্ষস্থল এখনো ধুকধুক করছে, যেন হৃদযন্ত্রটা বেরিয়ে আসবে। শতক হেসে মৈত্রীর ঠোঁটে শব্দ করে চুমু খেলো। মৈত্রী মুখ সরিয়ে শতকের গালে জোরে দাঁত বসিয়ে কামড় দিল। শতক চোখ মুখ কুঁচকে আহ বলল। মৈত্রী ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, অসভ্য মাস্টার। শতক হেসে তার উপর থেকে উঠে একটানে পরনের গেঞ্জিটা খুলে ফেলল। পুনরায় মৈত্রীকে নিজের মাঝে আবদ্ধ করে বলল, তাহলে অসভ্যতামি না করলেই নয়। মৈত্রীর চোখ রসগোল্লা হয়ে গেল। কিছু বলবে, কিন্তু সভ্য শতক তা হতে দিলে তো? ভাইয়া, আমি তোমার ঘরে ঘুমাবো। বোনের দিকে চাইল, তাকে কোলে তুলে বেশ কয়েকটি চুমু দিল। শহরে গিয়ে এই ছোট্ট বোনটাকে সবচেয়ে বেশি মনে পড়েছে তার। আর পড়বে না কেন?
প্রতিদিন 2-3 বার ফোন করে বলে, ভাইয়া তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য আমার পলান পুষতে। ভাইয়া ওরা আমায় ভালোবাসে না, শুধু বাবা আদর করে, তুমি জলদি চলে আসো। কখনো কখনো তো কেঁদে ফেলে। বোনটা তার ন্যাওটা, ভাই থাকলে তার কিছু লাগে না, মাকেও না, তবে বাবার কথা বলবে। আচ্ছা, আমার পিচ্চি বোনও আমার কাছেই থাকবে। খাদিজা বেগম ছেলেকে বলল, না আরু, আয় আমার সাথে ঘুমাবি। আরু ভাইয়ের গলা জড়িয়ে ধরে, মানে যাবে না। খুশবু বলল, মা থাক না আমার সাথে। না আরু চল, আমি তোর আব্বা আর তুই একসাথে থাকবো, গল্প বলবো নি। আরু খুশি হলো। সত্যি? তাহলে পান্তা পুলির গল্প বলিও। আচ্ছা ঠিক আছে। হেসে আরুকে কোলে নিয়ে ঘরে গেল। ছেলে এখন একা না, বউ আছে সাথে, তার উপর নতুন বিয়ে। আর আরুটা এখন অতটাও অবুঝ নয়। মতিউর কখনো তার কপালে চুমু খেলে চিল্লিয়ে বলবে, আব্বা মাকে আদর করলো কেন? শুধু আমায় আদর করবে, ঠিক আছে? মাহিদ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেখলো ঝর্ণা শুয়ে পড়েছে। বাবা, এত তাড়াতাড়ি ঘুম? আধা ঘন্টাও তো হয়নি বোকারানি ঘরে এসেছে। তার এখন দুঃখ হচ্ছে। কতদিন হলো বউকে আদর করে না, কতদিন বিরহের পর ভেবেছে আজ সন্ধিক্ষণ, অথচ বোকাটা সন্ধি চুক্তি অমান্য করে ঘুমিয়ে পড়েছে। সে লাইট অফ করে কেঞ্চিটা খুলে আল্লায় রেখে বউয়ের পাশে শুয়ে বিড়বিড়িয়ে বলল, আহা শালা, জীবনটাই বেদনার। চোখের উপর এক হাত রেখে শটান হয়ে শুয়ে পড়ল। একটু পর অনুভব করলো বিড়াল ছানার মতো কেউ এসে বুকে মাথা রেখে চড়িয়ে ধরে শুয়ে আছে খাপটি মেরে। খুশবু বলল, বোকা রানী ঘুমায়নি, তাহলে তার জন্যে অপেক্ষা করছিল। সে হাত নামিয়ে জড়িয়ে ধরে বলল, কি চাই?